শীতের সকাল, ঘন কুয়াশা আচ্ছাদিত আবহাওয়া। উলের নরম শাল গায়ে জড়িয়ে জানালার পর্দা সরালো মীরা। শেহজাদ সবে বাহিরে গেল গাড়ি ঠিক করতে। ওরা আগে দুধিয়া পাহাড় দেখতে যাবে, তার জন্য শিলিগুড়ি শহরে গিয়ে সেখান থেকে রওনা হবে। শহরটা খানিক দেখে সেখানেই নাস্তা সেরে নিবে। মীরা মুচকি হেসে ফিসাকে ঘুম থেকে তুলতে বিছানার কোণায় বসে। শীতল পরিবেশ পেয়ে ফিসা বিড়াল ছানার মতো ব্ল্যাঙ্কেট জড়িয়ে আরামে ঘুমাচ্ছে। মীরা ওর চুলে হাত বুলিয়ে আলতো স্বরে ডাকে, ফিসা। নড়ে চড়ে আবারও ঘুমের দেশে তলিয়ে যায়। ফের কয়েকবার ডাকার পর ঘুম ভাঙে ফিসার। আর মোড়া ভেঙে মায়ের কোলে মাথা দিয়ে আলসেমি করছে। মীরা বলে, তোমার বাবা এক্ষুনি চলে আসবে সোনা। ফার্স্ট ফার্স্ট রেডি হয়ে নাও তো বাচ্চা, আমরা ঘুরতে বেরোবো। ভেরি মাম্মাম, আই অ্যাম ফিলিং স্লিপিং। উহ, গেট আপ, রেডি হতে হবে। আমরা আজকে অনেক জায়গায় ঘুরবো, অনেক কিছু দেখব। অগত্যা ফিসা মুখ কালো করে উঠে ফ্রেশ হয়ে আসলো। শিলিগুড়িতে নাস্তা পানি সেরে কিছুক্ষণ ঘোরাফেরা করে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং ও জলপাইগুড়ি এই উত্তর জেলার অংশবিশেষ নিয়ে গড়ে ওঠা একটি মহানগর হচ্ছে শিলিগুড়ি। এটি প্রধানত চা, কাঠ ও পর্যটক কেন্দ্রের জন্য পরিচিত। শহরের উঁচু টিলাতে দাঁড়িয়ে দূরে সবুজ পাহাড় ও চা বাগান যেন নৈসর্গিক সৌন্দর্যের আভাস দেয়। এখনও কুয়াশা পুরোপুরি কেটে ওঠেনি। ঘড়িতে সকাল ৮টা বাজে বাজে এমন। একটা সিএনজি টাইপ গাড়ি ঠিক করে মীরা, শেহজাদ ও ফিসা উঠে পড়ল দুধিয়ার উদ্দেশ্যে। শিলিগুড়ি শহর থেকে প্রায় ৪০-৪৫ মিনিট গাড়ির পথ দুধিয়া। দুধিয়া পাহাড় থেকে নেমে এসেছে বালসন নদী। আর সেই নদীর পাড়ে সবুজ উপত্যকা, একদিক দিয়ে পাহাড়, আরেক দিক দিয়ে চা বাগান। অনেকেই এখানে পিকনিক করতে এসেছে। বেশি পর্যটক প্রিয় জায়গা। নদীর জলের গভীরতা খুব কম হওয়ায় পা ডুবিয়ে চোখ বন্ধ করে দুই দিকে দুই হাত মেলে লম্বা লম্বা শ্বাস নিয়ে প্রকৃতির বিশুদ্ধতম সব বায়ু দ্বারা ফুসফুসকে প্রশান্ত করতে ব্যস্ত মীরা। পেছন থেকে শেহজাদ এটা নিজ ফোনে ক্যাপচার করে নেয়। মীরার দেখা দেখে ফিসাও যায়। দুই মা মেয়ের একই ভঙ্গি ক্যামেরায় ধরা পড়ে। সেখানে কিছুক্ষণ থেকে বালাসন ব্রিজে তিনজন ছবি তুলে নেয়। এক পর্যটকের সহায়তা নিয়ে বালাসন ব্রিজে ওরা বালাসন নদীতে পা ডুবিয়ে তিনজনের দুইটা ফ্যামিলি ফটো উঠিয়ে নেয়। আকাশ, পাহাড়, নীল, সাদা, সবুজ রঙকে সাক্ষী রেখে। ফিসাও কিন্তু দারুণ ফটোগ্রাফার। বাবা মায়ের কাপল ছবিতে সেই তুলে দিয়েছে। ঘন্টা দুয়েক সেখানে কাটিয়ে রওনা করে বেঙ্গল সাফারি পার্কের উদ্দেশ্যে। প্রায় ১.৫ ঘন্টা পথ পাড়ি দিয়ে পৌঁছায় বেঙ্গল সাফারি পার্কে। এই সাফারি পার্কের বৈচিত্র্যময় গাছগাছালি, পানিকুল সবইতে পর্যটক সবুজের অরণ্যে নিজেকে হারিয়ে ফেলতে বাধ্য। সাফারি পার্কের ভেতরে ঘোরার জন্য গাড়ি ভাড়া করতে হবে। আরও দু একজন একক পরিবার সেখানে থাকতে একসাথে একটা গাড়ি ভাড়া করে ফেলে। এদের মধ্যে এক দম্পতিরও ৪ বছরের একটা বাচ্চা ছেলে। আরেক দম্পতির বাচ্চা নেই। ৪ বছরের দিহান ও ফিসার মধ্যে অল্প সময়ে সখ্যতা গড়ে উঠেছে। ওরা গাড়ির পেছনের সিটে বসে জানালা দিয়ে সব দেখছে। দিহানের মা দিশা খুব মিশুক। একজন নব নবনী নবনী ও তার স্বামী প্রদীপ ক্যামেরার আড়ালে ভিডিও করছে। পশু পাখির সামনে ক্যামেরা আনা ঠিক না। এই সাফারি পার্কে ভ্রমণের মাঝে বিভিন্ন পশু পাখি দেখে ফিসা ও দিহানের প্রশ্নের কমতি নেই। ওদের প্রশ্নের তোড়ে সবার মাঝে হাসির ফোয়ারা ফুটে উঠেছে কয়েক দফা। দুপুর গড়িয়ে বিকেলে পড়লে ওদের ঘোরাঘুরি শেষ হয়। একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে শেহজাদ বলে, দার্জিলিং যেতে ট্রেনে তো সন্ধ্যা ৬টা ১৫-তে। এখন বাজে ৪টা ১০। হাতে ২ ঘন্টা আছে। আমি চেয়েছিলাম সিপাইধুরা চা বাগানে একটু ঘুরে আসতাম। যদিও শীতের সময় খুব দ্রুত সন্ধ্যা নামে। মীরা আশঙ্কিত কণ্ঠে শুধায়, সেখানে গেলে ট্রেনের টাইম মতো স্টেশনে পৌঁছাতে পারবো? ম্যাপে তো দেখলাম এখান থেকে সিপাইধুরা চা বাগানে যেতে ৫০ মিনিট সময় লাগে। এখন যদি ১ ঘন্টা লাগে তবে সন্ধ্যা হয়ে যাবে। ড্রাইভারকে ফাস্ট ফাস্ট ড্রাইভ করতে বলতে হবে। সেখানে ১০-১৫ মিনিট থেকে ফিরে এলাম। আপনি যা ভালো বুঝেন করেন, আমি অত বুঝি না। আচ্ছা, তোমরা এখানে বসো, আমি গাড়ি ঠিক করে আসি। শেহজাদ গাড়ি ঠিক করতে যায়। ফিসা আশেপাশে তাকিয়ে প্রশ্ন করে, আমরা এখন চা বাগানে যাব ফেরি মাম্মাম? তোমার বাবা তো তাই বলল বাচ্চা। জানি না কি করেন। ফিসা আবার চুপ করে বসে আশেপাশে নজর বুলাচ্ছে। কিছুক্ষণ পর শেহজাদ ফিরে এসে বলে, চলো।
শিলিগুড়ি শহরে ফিরে যায়। রিস্ক নিয়ে কি দরকার, শিলিগুড়ি মার্কেট থেকে হালকা পাতলা কিছু কেনাকাটার ব্যবস্থা করা যাবে। আচ্ছা চলুন তবে, ফিশারও টায়ার্ড লাগছে। আমি শিলিগুড়ি শহরে যাওয়ার জন্য গাড়ি ঠিক করে এসেছি, এসো। এরপর ওরা তিনজন শিলিগুড়ি যাওয়ার জন্য গাড়িতে চড়ে বসে। সন্ধ্যা 6টা 12 মিনিট দার্জিলিংয়ের মেন ট্রেনে বসে আছে ওরা। ট্রেন এক্ষুনি ছেড়ে দিবে। মানুষজন দ্রুত পায়ে ট্রেনে উঠায় ব্যস্ত। ফিসা মীরার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে। মীরা ট্রেনের জানালাটা সামান্য খোলা রাখলো। ট্রেন ছেড়ে দিলে পুরো বন্ধ করে দিবে। ট্রেন ছাড়লে বেশ হাওয়া আসবে। শীতের রাত, কনকনে ঠান্ডা হওয়ায় ফিসার ঠান্ডা লেগে যেতে পারে। সিটে চোখ বন্ধ করে মাথা এলিয়ে রেখেছে। চিনচিনে মাথা ব্যথাও করছে মাথার সামনে ও ডানে পাশের দিকটায়। শেহজাদ জিজ্ঞেস করে, কিছু স্ন্যাক্স আনবো? এখন তো ট্রেন ছাড়েনি। মীরা চোখ মেলে দ্রুত কণ্ঠে নিষেধ করে বলে, না না, দরকার নেই। পরে ট্রেন ছেড়ে দিলে কি পিছু দৌড়াবেন নাকি? এক দৌড়ে 1.5 ঘন্টার জার্নিতে না খেলে মরে টরে যাব না। মেয়ে তো ঘুমাচ্ছেই। শেহজাদ হেসে বলে, কিচ্ছু হবে না, এখনো মানুষ আসেনি। দরকার নেই তো, বাই চান্স ছেড়ে দিলে 6টা 19 বাজে। পরে কি দিলে ওয়ালে দুলহানিয়া ও চেন্নাই এক্সপ্রেস মুভির মতো কাজল ও দীপিকার মতো আপনি দৌড়াবেন আর আমি শাহরুখের মতো ট্রেনের দরজায় হাত বাড়িয়ে দেব। অত সিনেমেটিক হতে পারবো না। আপনার কোথাও যাওয়ার দরকার নেই, চুপ করে বসে থাকুন। কথাগুলো বলে মীরা আবারও চোখ বন্ধ করে ধীরে ধীরে ফিসার মাথায় হাত বুলাচ্ছে। পাশ থেকে এক লোক শেহজাদকে উদ্দেশ্য করে খানিক হাস্যরসে বলে, দাদা, আপনার ওয়াইফ মনে হচ্ছে একটু বেশি স্ট্রিক্ট, রসকসহীন। আপনার জীবন তো। লোকটা নিজের বাক্য সম্পূর্ণ করতেই পারল না, তার আগেই মীরা ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আমার মধ্যে রসকস আছে কি না তা জেনে আপনি কি করবেন? মানুষের পারিবারিক কথার মধ্যে আপনি ঢুকতে যান কেন? নিজের মতো থাকেন না? মীরাকে হঠাৎই রেগে যেতে দেখে শেহজাদ ওর পাশে বসে ধীর স্বরে বলে, কি হয়েছে তোমার? রেগে যাচ্ছ কেন? লোকটা এমনিতেই বলেছে। মীরা চোখ মুখ কুঁচকে ঝাঁঝালো স্বরেই বলল, আপনি চুপ করে বসুন, কোথাও যাওয়া লাগবে না, বিরক্ত লাগছে আমার। মীরাকে আবারও চোখ বন্ধ করে দেখে মাথা হেলিয়ে বসতে থাকতে দেখে শেহজাদ। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শুধালো, তোমার শরীর খারাপ লাগছে? হ্যাঁ বোধক মাথা নাড়ায় মীরা, মাথা ব্যথা। আবারও ইশারাতে জবাব দেয়। শেহজাদ ব্যাগ থেকে ওষুধের বক্স থেকে ওষুধ বের করে পানির বোতলের সিপ খুলে এগিয়ে দিয়ে বলে, নাও এটা খেয়ে নাও। মীরা চোখ তুলে খুলে ওষুধ দেখে হাত নিয়ে খেয়ে নেয়। ফের চুপ করে থাকে। শেহজাদ কপালে লাগানোর বাম বের করে মীরার কপালের দুপাশে লাগিয়ে আস্তে আস্তে মালিশ করে দেয়। চোখ বন্ধ থাকা অবস্থাতে মীরার ওষ্ঠকোণে হাসির রেখা ফুটে ওঠে। এরপর শেহজাদ জানালাটা পুরোপুরি বন্ধ করে পাশের সিটের লোকটাকে নম্র স্বরে বলে, কিছু মনে করবেন না, আমার স্ত্রী একটু অসুস্থ তাই ওভাবে বলেছে। আরে না দাদা, আমার বউ এমন, জানেন সে প্রচণ্ড রাগী, তাই ভাবলাম আপনার আর আমার অবস্থা একই রকম। শেহজাদ হেসে জবাব দেয়, আমার ওয়াইফ রাগী না, ওর মাথা ব্যথা শুরু হলে ও শান্ত পরিবেশ চায়। মাথা ব্যথাটা ওর খুব বাজেভাবে এফেক্ট করে তো। ও আচ্ছা, তাহলে আমরা আর কথা না বলি, পরে দেখব আপনার স্ত্রী আবার আমার উপরই রেগে গেছে। বলেই লোকটা পান খোলা হাসলো। শেহজাদ দেখলো কালো মোটা লোকটা মনের সৌন্দর্য তার ব্যবহারে। শেহজাদও বিনিময়ে হেসে মীরা ও ফিসার দুজনের মাথায় সামান্য হাত বুলিয়ে দিল। প্রায় ঘন্টা দেড়েকের ট্রেন জার্নি শেষে ওরা দার্জিলিংয়ে এসে পৌঁছায়। রাতের নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই পাহাড়ি শহরটা যেন মায়ার ডাকে বারংবার ডাকছে। শেহজাদরা আগের থেকে বুকিং করা হোটেলে গিয়ে ওঠে। হোটেল রুমে এসে কড়া করে চা অর্ডার করা হলো মীরার জন্য। শেহজাদ ও ফিসা ফ্রেশ হয়ে বেরোনোর পর মীরা একেবারে গোসল সেরে বের হয় মাথা ব্যথার জন্য। অনেকটাই কমে গেছে। চা খেতে খেতে মীরা বলে, রাতের খাবার খেয়ে একটু রাস্তায় হাঁটাহাঁটি করব। মাথা ব্যথা কমেছে? হুম, অনেকটাই। ওকে, তাহলে চা খেয়ে তৈরি হয়ে নাও। ফিসা বলে, আমিও চা খাবো। জবাবে মীরা বলে, ডিনারের পর রাস্তায় দাঁড়িয়ে চা খাবো। দার্জিলিংয়ে এসে তো চাটাই খাবে। এখন যাও, তৈরি হয়ে নাও। ফিসা খুশি হয়ে নিজের বারবি স্যুট খুলে সুটকেস খুলে জিন্স টপ বের করে ওয়াশরুমে চলে যায়।
আধারে আচ্ছন্ন খোলা আকাশের নিচে দার্জিলিংয়ের রাস্তায় দাঁড়িয়ে চা পানের বিষয়টা হয়তো খুব সাধারণ, কিন্তু যখন পাশে দাঁড়ানো আকাশপানে বিভোর হয়ে চা পানে ব্যস্ত নিজ স্ত্রীর উন্মুক্ত চুলে শীতল হাওয়া দোল খেয়ে যায় এবং তার নয়নজোড়া অজান্তে পলক ঝাপটায় মুহূর্তে, একজন স্বামীর নজরবন্দিতে মুগ্ধতার অপার সীমানায় কি থাকে না থেকে পারে? উহু, একদমই না। মুগ্ধ চিত্রে নিজ রমণীর নৈশ রূপ মনের ভেতর ওঠা প্রলয়কারী ঝড়কে ভীষণ শাসনে রুখে রেখেছে শেহজাদ। ফিসা ব্রেঞ্চে বসে আকাশের চ্যাপ্টা আকৃতির চন্দ্রমাকে দেখছে আর বিস্কিট ভিজিয়ে চা খাচ্ছে। শেহজাদ মেয়ের পাশে দাঁড়ানো, তারই খুব কাছে দাঁড়ানো মীরা। শেহজাদ এক পা পাশ এগিয়ে মীরার পেছনে দাঁড়িয়ে চাঁদের দিকে চেয়ে প্রশ্ন করে, ওই চাঁদকে এত কেন দেখছো? মীরা নজর না ফিরিয়ে মুগ্ধ হেসে উত্তর করে, মানুষ বলে চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু আমার কাছে তো এই কলঙ্ক মোহমায়া। কলঙ্ক বয়ে যে সে উজ্জ্বলতা ছড়াচ্ছে। আরো ঘনিষ্ঠ হলো শেহজাদ, মাথা সামান্য ঝুঁকে মীরার একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মেঘে মেঘে চাঁদ যে তোমার চাহনিতে মুখ লুকাচ্ছে তা দেখছো না কেন? ঘোর ভাঙে মীরার শীতল সমীকরণ ও প্রিয় মানুষটার শীতলতায় কণ্ঠস্বর হৃদমাঝারে কম্পন ধরানোর জন্য যথেষ্ট। ইতস্ত হয়ে একটু পাশ সরে আমতা আমতা করে মাথা নিচু করে বলে, হোটেলে ফিরে চলুন, শীত শীত করছে। শেহজাদ মাথা সোজা করে খানিক ঠোঁট বাঁকিয়ে নীরব হাসে। এই হাসি মীরা দেখল না। তমস্যবত অম্বরে কোনো মনুষ্য কলুষের নজর এলো না। সে প্রত্যুত্তরে শুধু বলে, চলো। মীরা ফিসার কাছে এসে বলে, ফিসামণি, তোমার চা খাওয়া হয়নি? ফিসা আদুরে স্বরে বলে, আমার কুজোই তো তো আমার চা খেয়েই নিচ্ছে। আমার কুকিজেই তো আমার চা খেয়ে নিয়েছে ফেরি মাম্মা, তাই দুই দাদুটা আরেকটু চা দিয়েছে। জলদি ফিনিশ করো, আমরা হোটেলে ফিরবো, ঠান্ডা পড়ছে ভীষণ। ফিসা ইতিমধ্যে প্রায় ঠান্ডা হয়ে যাওয়া অবশিষ্ট চাটুকু খেয়ে উঠে দাঁড়ায়। তারপর মীরা ও শেহজাদের হাত ধরে চলতে থাকে। পরদিন খুব ভোরে দার্জিলিংয়ের মনোরম সূর্যোদয় দেখতে ওরা টাইগার হিলে হাজির হয়েছে। এখানে প্রায় অনেক পর্যটক ভিড় জমিয়েছে তুষার সিংহের সাথে সূর্যোদয় দেখতে। দূরে পৃথিবীর সর্বোচ্চ শুভ্র পর্বতশৃঙ্গ মাউন্টেন এভারেস্ট দৃশ্যমান। হিমালয় পর্বতমালাকে দূর থেকে কতই না চোখ জুড়ানো লাগছে, কিন্তু কাছ থেকে এর উচ্চতা দেখে রুহু কেঁপে উঠতে বাধ্য। খাড়া খায় কোনো দুর্বল হৃদয়ের মানুষের জন্য ভয়ঙ্কর অনুভূতি তো বটেই। ফিসা সচরাচর দেরি করে ঘুম থেকে উঠে, কিন্তু আজ এত জলদি উঠতে হয়েছে বলে মনটা তার খারাপই ছিল। কিন্তু প্রকৃতির এই অপরূপ চোখ ধাঁধানো সৌন্দর্যে বিভোর হয়ে সে এখন হাসছে, ছবি তুলছে, উৎফুল্ল সে। শেহজাদ, মীরা ও ফিসার সিঙ্গেল ডাবল সব রকমের ছবি তুলে দিয়ে এখন তিনজনের একসাথে একটা সেলফি তুলে নিল। এখানে কাকেই বা বিরক্ত করবে? মীরা ওদের বাবা মেয়ের একটা ছবি তুলে দেয়। ফিসা এবার ফোন নিয়ে তার বাবা মাকে একসাথে দাঁড়াতে বললেই হঠাৎ আচমকা ধাক্কায় মীরা একদম রেলিংয়ের উপর আছড়ে পড়ে। শরীরের ভারসাম্য অধিকাংশ রেলিংয়ের বাইরে যেতে নিলে শেহজাদ খপ করে মীরার হাতটা ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আকস্মিক কাণ্ডে মীরা ভয়ে হতবাক হয়ে শেহজাদের বুকের সাথে একদম মিশে আছে। ঘটনার চক্ষু সাক্ষী ফিসা ভয়ার্ত আত্মচিৎকারে আশেপাশে মানুষজন থেমে কৌতূহল দৃষ্টি ওদের দিকে নিক্ষেপ করে রেখেছে। শেহজাদ সবাইকে হাতের ইশারায় সব ঠিক আছে বুঝিয়ে মৃদুস্বরে মীরাকে বলে, কাম ডাউন মীরা, ইউ আর ফাইন, ইউ আর সেফ। মীরার হৃদস্পন্দন নিজ স্বাভাবিক গতিতে নেই, সময় নিয়ে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়। ফিসা মীরার ওড়না ধরে গা ঘেঁষে আছে। খানিক স্বাভাবিক হলে শেহজাদ সুজায়, তুমি এত কর্নারে কিভাবে গেলে? মীরা মাথা নাড়ছে। ফিসা জবাবে বলে, না বাবা, ফেরি মাম্মাও এতটা কর্নারে ছিল না। সামওয়ান পুস্ট ফেরি মাম্মাম। শেহজাদ চিন্তিত হয়, কেউ কেন মীরাকে ধাক্কা দিবে? হয়তো অনিচ্ছাকৃত লেগে গেছে ভেবে শেহজাদ ওদেরকে নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে আড়াল থেকে একজন রেগে জোরে ভূমিতে আঘাত করে জোরে আর বলে, একটুর জন্য এই বাচ্চাটা চিৎকার না করলেই কেউ আজ মীরাকে বাঁচাতে পারতো না। পুচকে মেয়েটাই সব শেষ করে দিল। ছোট মরিচের ঝাল আসলেই বেশি। অতঃপর সে স্থান ত্যাগ করে।
নিজেদের স্বাভাবিক করে শেহজাদ, মীরা ও ফিসা একটা খাবারের ধাবা থেকে সকালের নাস্তা খেয়ে নেয়। অতঃপর ওরা দার্জিলিং মিউজিয়াম দেখতে বেরোয়। নেপালি জাতীয় স্বাক্ষর বহন করে এই মিউজিয়াম ঘুরে ফিরে দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে ওরা ফিরছে। এই ভাবনা এসেছে মীরার মাথায়। তার এখন হাঁটতে ইচ্ছে করছে। শেহজাদও আর কি করবে, সাথে চলতে থাকে। দুপুর গড়িয়ে বিকেল। দুপুরের খাবার শেষে হোটেলে রেস্ট করে এখন ওরা এসেছে হ্যাপি ভ্যালি টি টেস্টে। এটি দার্জিলিংয়ের দ্বিতীয় প্রাচীন চা বাগান। এই চা বাগান থেকে পুরো দার্জিলিং শহরের প্যানোরোমান্টিক সৌন্দর্য দেখা যায়। এখানে বসে বিখ্যাত ব্ল্যাক টি এর সাথে পুরো শহরের সৌন্দর্য উপভোগ করা যেন মনের জন্য এক কার্যকরী পথ্য হিসেবে কাজ করে। এই সুযোগ তো মিস করা যায় না। শেহজাদ মিরারও করলো না। তবে তার আগে পুরো চা বাগানটা ঘুরে তো দেখতে হবে। তারপর সূর্যাস্তের সময়কালে আয়েশ করে চা খাওয়া যাবে। গাইড ঠিক করে ওরা চা বাগান ঘুরছে, চা বাগানের বিষয়ে তথ্যও পেয়েছে। সময়টা ওদের বেশ সুন্দর ও উপভোগ্যই কেটেছে। সুবিশাল আম্বরে পশ্চিমাংশে এখন গোড়া গোধূলি। গোধূলির ঈষৎ লালিমা পুরো আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে। সূর্য ধীরে ধীরে নিজেকে আড়ালে ব্যস্ত। এখন যে তার ঘুমের সময়, তাই তো পৃথিবীকে আধারে নিমজ্জিত করে নিদ্রায় আচ্ছন্ন হতে পাড়ি জমিয়েছে। এই সুন্দরতম দৃশ্য উপভোগ করাটা যদি হয় চা বাগানের মাঝে বসে চায়ের সাথে, তাহলে তো কথাই নেই। মীরা ঘোর লাগা স্বরে বলে, যদি এই চা বাগানের মাঝে আমায় একটা ছোট্ট বাড়ি থাকতো, এই সৌন্দর্য তবে শুধু স্মৃতিপটে না, আজীবন জন্য জীবন্ত রাখতাম। হালকা হাসে শেহজাদ। ফিসা উৎসাহী কণ্ঠে বলে ওঠে, চলো একটা বাড়ি বানিয়ে ফেলি। ফিসার কথা শুনে শেহজাদ ও মীরা যেন খুশি হেসেই খুন। ফিসা কতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে পিটপিট করে এই হাসির কারণ উদ্ঘাটন করার জন্য প্রচেষ্টায় থেকে ব্যর্থ হয়ে নিজেও হাসির রোলে সামিল হয়ে যায়। পরদিন আর কিছু জায়গায় ঘোরাফেরা করে ওরা দার্জিলিং টু জলপাইগুড়ি আসে বাষ্প ইঞ্জিন চালিত ট্রেন, টয় ট্রেন দিয়ে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলা এই টয় ট্রেনে কিন্তু পর্যটকদের অন্যতম আকর্ষণ। ছবির মতো ছুটে চলা প্রকৃতি। এরপরই জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, তারপর বাইয়ার কলকাতায় এসে এক রাত থেকে আবার পরদিন বাইয়ার বাংলাদেশে চলে আসে। এদিকে কলকাতার হুগলি নদীর উপর বিখ্যাত হাওড়া ব্রিজ যখন ওরা ঘুরতে গিয়েছিল, তখনও আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কেউ একজন খুব জোরে মীরাকে ধাক্কা দিয়ে যায়। ভাগ্যক্রমে এবারও মীরা বেঁচে যায়। সেই থেকে শেহজাদ কিছুটা চিন্তিত। একই ঘটনা দুইবার একইভাবে কিভাবে ঘটে? সব কি কোয়েন্সিডেন্স নাকি অন্য কিছু? ইন্ডিয়া থেকে ফেরার পর সপ্তাহখানেকের মতো পেরিয়ে গেছে। মীরা ও শেহজাদ দুজনে ইউনিভার্সিটি খুলে দিয়েছে। দুজনে আবার আগের মতো কাজে ব্যস্ত। বিগত মাসগুলোর রুটিন অনুসারে শেহজাদ মীরাকে ভার্সিটিতে পৌঁছে দেয়, তারপর নিয়েও আসে। কয়েকদিন পর শেহজাদের জন্মদিন। মীরা কিছু গিফট কিনবে। অনেক ভেবে ভেবে ডিসাইড করলো কি কিনবে। অনলাইনে অর্ডার করবে একবার ভেবেও নিজেই একটা ক্লাস রিডিসিউল করে শপিং মলে চলে গেল। স্বচক্ষে দেখে কেনার মধ্যে একটা প্রশান্তি তো কাজ করে। শপিং মলে এসে প্রায় ৪৫ মিনিটের মতো সময় ব্যয় করে অতঃপর সে একটা স্যুট পছন্দ করতে পেরেছে। নিজের এই সময়জ্ঞান নিয়ে হেলাফেলার বিষয়টি বুঝে নিজেই বলে, উনি আসলে চুপ করে থেকে শুধু এক্সপ্রেশন দিতেন। কত রকমের এক্সপ্রেশন, চোখ ছোট ছোট করা, ভুরু কুঁচকে থাকা, বারবার হাত ঘড়ি দেখা, পায়ে জোরে শব্দ করা, এদিক ওদিক হাঁটা। কে যেন বুঝে না, মেয়েদের শপিং করতে একটু তো সময় লাগেই। আমরা কাপড়ে সুতা পর্যন্ত চেক করি। মীরার বিড়বিড় করার মধ্যে এক মহিলা সেলসওম্যান এসে জিজ্ঞাসা করেন, এনিথিং রং ম্যাম? মীরা থেমে যায়। জোরপূর্বক হেসে হাতের স্যুটটা এগিয়ে দিয়ে বলে, এটাকে কাউন্টারে জমা করুন। সেলস ওম্যানটি মিষ্টি হেসে সম্মতি দিয়ে স্যুটটি নিয়ে কাউন্টারে চলে যায়। এরপর বিল পে করে মীরাও সেখান থেকে বেরিয়ে আসে। তারপর আরও আধা ঘন্টার মতো সময় ব্যয় করে ফিসার জন্য একটা টপস কিনে শপিং মল থেকে বেরিয়ে আসে। উবার ড্রাইভারকে কল করলে ড্রাইভার তাকে কিছুটা সামনে যেতে বলে। বাধ্য হয়ে মীরা তাই করতে সামনে এগোচ্ছে। তক্ষুনি হঠাৎ অপ্রত্যাশিতভাবে একটা গাড়ি তীব্র গতিতে রং সাইড থেকে এসে মীরাকে ধাক্কা দিবে দিবে তৎক্ষণাৎ এক বৃদ্ধ রিক্সা চালক মীরাকে টান দিয়ে সাইডে নিয়ে আসে।
আচমকা ঘটনায় মীরা হতবাক, কি থেকে কি হচ্ছিল সব তার বুঝার বাহিরে। আশেপাশের লোকজনও জড়ো হয়ে গেছে। কয়েকজন লোক গাড়ির পেছনে ছুটতে ছুটতে ধরতে না পেরে ফের ফিরে এসেছে। রিক্সা চালক লোকটা জিজ্ঞেস করে, মা, আপনি ঠিক আছেন? মীরা মাথা নাড়ায়। রিক্সাচালক ফের বলে, ওই গাড়িওয়ালা মনে হয় মাথায় সমস্যা, নাইলে এই পাশ দিয়ে দিয়া কেন আইব? মদ গাঞ্জা খাইয়া গাড়ি চালায় আল্লাহ মালুম। জড়ো হওয়া লোকজনও অনেক অনেক কথা বলেছে। মীরা কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে রিক্সা চালকটাকে বলল, চাচা, আমার সাথে একটু ওই সামনের গাড়িটা পর্যন্ত আসবেন? আপনার রিক্সাও সাথে করে আনেন। রিক্সা চালক তাই করলো। সামনে গিয়ে মীরা ওবার ড্রাইভারকে না করে তার প্রাপ্য ভাড়াটা মিটিয়ে বিদায় করে দিয়ে রিকশাতে চেপে বসে। এখন আর সে ভার্সিটি যাবে না, একেবারে বাড়িতে ফিরবে। বাড়ির সামনে এসে নেমে রিক্সা চালককে ১,০০০ টাকার নোট দেয়। রিক্সা চালক অবাক হয়ে তাকিয়ে থাকলে মীরা মুচকি হেসে বলে, আপনি এমনিতে নিতেন না, তাই আপনার রিক্সায় করে আসলাম। আপনি আমার পান বাঁচিয়েছেন, এর কাছে সামান্য টাকা কিছুই না। কিন্তু মা, আমার ভাড়া তো এত হয় নাই, ১৫০ থেকে ২০০ টাকা, বেশি তো ভাড়া হইতো না। আপনি আমারে ১,০০০ টাকা দিয়েন না। চাচা প্লিজ, এটা নিতে মানা করবেন না, আমি খুশি হয়ে দিচ্ছি। কিন্তু মা, এত টাকা, এটা কিছুই না। আপনি প্লিজ রাখেন, আজকে বাড়িতে ভালো কিছু নিয়ে যাবেন। আমি নিজেও বাজার করে দিতে পারতাম, কিন্তু আমার একটু তাড়া ছিল ফেরার জন্য। আর একটু লেট হলেই সিগন্যালে পড়ে অনেক দেরি হয়ে যেত। রিক্সা চালকটির চোখ ভিজে উঠল। তিনি গলায় ঝুলানো গামছা দিয়ে চোখ মুছে নিয়ে বললেন, আল্লাহ আপনার ভালা করুক মা, অনেক ভালো থাকেন, দীর্ঘায়ু হোক আপনার। এই বলে মীরার মাথায় হাত বুলিয়ে রিক্সা চালকটি চলে যান। মীরা হেসে বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে মোবাইলের স্ক্রিনে সময় দেখল ৫টা বাজে। শেহজাদ এখন ভার্সিটি থেকে বেরোবে। সে দ্রুত শেহজাদকে টেক্সট করে জানিয়ে দিল যে সে চলে এসেছে। তবে আজকের ঘটনাটা শেহজাদকে সে জানাতে চায় না, কারণ শেহজাদ অনেক রাগ করবে, বকাবকিও করবে। যতই হোক শেহজাদের রাগকে সে ভয় পায়। চলবে ইনশাআল্লাহ।